স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। নদীর পানিতে ভেসে বিষধর সাপ রাসেলস ভাইপার ঢুকছে দেশে, ছড়িয়েছে ২৭ জেলায়। শুধু রাজশাহী মেডিকেলেই ১৮ মৃত্যু। সিলেট সুনামগঞ্জে বন্যায় দুর্ভোগে ১৪ লাখ মানুষ। আগামী ৩-৪ দিন আরও অবনতির শঙ্কা। ১১০০ আশ্রয় কেন্দ্র চালু। টানা বৃষ্টিতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ বাংলাদেশি সহ প্রাণ গেছে ১০ জনের। টেকনাফে গ্রাম প্লাবিত। এবার ২১ বাংলাদেশি সহ ৫৫০ হাজির মৃত্যু। গরমে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে ২,০০০। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশের ২৭ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। বেশি ছড়াচ্ছে পদ্মা নদী তীরবর্তী জেলাগুলোতে। এই তথ্য সরকারের ভেনম রিসার্চ সেন্টারের। গবেষকরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। এই সাপের কামড়ে ১.৫ বছরে শুধু রাজশাহী মেডিকেলেই প্রাণে মারা গেছেন অন্তত ১৮ জন। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম। বহু বছর দেখা না গেলেও ২০১২ সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেলস ভাইপার। গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায়। রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেলস ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয়। প্রতিবারে জন্ম নেয় ৪০ থেকে ৫০টি বাচ্চা। জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ অতিরিক্ত আর্দ্রতা, অতিরিক্ত গরম এবং ওই স্থানগুলোতে যেসব জায়গায় নদীর প্রবাহ বেশি হচ্ছে এবং সেখানে অনেক বেশি পরিমাণ লবণাক্ততার পরিমাণটা বেড়ে যাচ্ছে, এইসব জায়গাগুলো রাসেলস ভাইপারের জন্য খুবই একটা ভালো এনভায়রনমেন্ট। শুধুমাত্র তাদের বেঁচে থাকার জন্য না, তাদের পরবর্তী জেনারেশন জেনারেট করার জন্য। ভারতবর্ষের যে অংশটা আমাদের সাথে রাজশাহী অঞ্চলের সাথে লাগানো, ওই অঞ্চল থেকে বন্যার পানিতে বা নদীর স্রোতের সাথে গঙ্গা পদ্মা হয়ে এটা নেমে এসছে এবং দেখা গেছে যে এটা ধীরে ধীরে এই নদী দিয়েই, এই অববাহিকা দিয়েই নেমে এসছে এবং উপরে নিচে দুই দিকেই গেছে, অর্থাৎ পদ্মার উপরে এবং নিচে দুই দিকে গেছে। এরই মধ্যে ৫০টি রাসেলস ভাইপার সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলছে অ্যান্টিভেনম তৈরির গবেষণা। বর্তমানে এই সাপে কাটলে দেয়া হয় ভারতের তৈরি অ্যান্টিভেনম। নিজস্ব অ্যান্টিভেনম নিজস্ব সাপের বিরুদ্ধে যখন তৈরি হবে, তখনই আমরা আসলে বলতে পারবো যে আমরা সঠিক চিকিৎসাটা আমাদের রোগীগুলোর জন্য দিতে পারছি। ততদিন পর্যন্ত আমাদের এই ইন্ডিয়ান অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে। কিছুটা অলস প্রকৃতির রাসেলস ভাইপারের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়। তাই ফসলি জমিতে দেখা যায় বেশি। ফলে আতঙ্কে অনেক এলাকার কৃষক। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি দেশে বেড়েছে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের প্রাদুর্ভাব। আকার ও রঙে ভিন্নতা থাকলেও দেখতে অজগরের মতো। ক্ষিপ্র গতির এ সাপের ছোবলে ঘটতে পারে মৃত্যু। গবেষকরা বলছেন, নদীর পানিতে ভেসে রাসেলস ভাইপার দেশে ঢুকছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারে গোখরা, শঙ্খচূড়া সহ আরও অনেক সাপের সাথে আছে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। ২ থেকে ৩ হাত লম্বা এই সাপের চামড়ায় রয়েছে চাকচাক দাগ, যা দেখে অনেকে অজগর সাপ বলে ভুল করেন। গবেষকরা জানান, চোখের পলকে শিকারকে ছোবল দিতে পারে রাসেলস ভাইপার। দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু হয় আক্রান্ত মানুষের। এদের বিষ সরাসরি কিডনিতে এফেক্ট করে, যার জন্য কিডনি বিকল হয়ে যায়। এদের বিষ এই যেখানে কামড় দেয় তার চারপাশে যে টিস্যুগুলি আছে এইগুলিতে বিষক্রিয়া করে। দেশে রাসেলস ভাইপারের আনাগোনা সম্প্রতি বেড়েছে। ধারণা করা হচ্ছে, বর্ষায় ভারত থেকে বিভিন্ন নদীর পানিতে ভেসে আসছে এই সাপ। ভারতবর্ষের যে অংশটা আমাদের সাথে রাজশাহী অঞ্চলের সাথে লাগানো, ওই অঞ্চল থেকে বন্যার পানিতে বা নদীর স্রোতের সাথে গঙ্গা পদ্মা হয়ে এটা নেমে এসছে, অর্থাৎ পদ্মার উপরে এবং নিচে দুই দিকে গেছে। নিচে এটা গিয়ে ফরিদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল এই দিকে চলে গেছে, উপরের দিকে রাজশাহী এই অঞ্চলের এইদিকে গেছে, যার জন্য এই অঞ্চলে আবার রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে।
গবেষকরা জানান, সাপ দেখলে নির্বিচারে হত্যা করছে মানুষ। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। অজগরের ক্ষেত্রে মানে অনিয়ত আকৃতির, কোনো রেগুলার কোনো শেপ নাই। আবার যেটা হচ্ছে স্যান্ডবোয়ার ক্ষেত্রেও এটা ইরেগুলার। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে রাসেলস ভাইপারের মাথাটা হচ্ছে ত্রিকোণাকার অন্য সাপের ক্ষেত্রে, এবং এটা ছোট কম্পারেটিভলি। রাজশাহী, ময়মনসিংহ ও চাঁদপুর এলাকায় রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জের অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুই জেলায় বন্যা কবলিত প্রায় 14 লাখ মানুষ। খোলা হয়েছে 1100-র বেশি আশ্রয়কেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ সদর। পানি আরও বাড়ার শঙ্কায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকায় ছুটছে মানুষ। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের 11টি উপজেলা বন্যা কবলিত। 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। সুনামগঞ্জ শহরের প্রায় 40% এলাকাও তলিয়ে গেছে পানির নিচে। 2 বছর আগে জুনের ভয়াবহ বন্যা স্মৃতি এখনও মানুষের মনে। পানি বাড়তে থাকায় অনেকেই তাই আতঙ্কিত হয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্র বা উঁচু এলাকায়। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার। পরিস্থিতি খুবই খারাপ। আসলে রাস্তাঘাটে মানুষের পরিস্থিতি দেখে বোঝা যায় যে তারা আশ্রয় কেন্দ্রের খুঁজে আছে। মানুষ ক্ষতিগ্রস্ত হইতাছে, গরু বাছুর লইয়া চলাফেরা খুব কষ্ট। বন্যার্তদের জন্য জেলায় খোলা হয়েছে মোট 512টি আশ্রয়কেন্দ্র। এ পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে এসেছেন 18,000-এর বেশি মানুষ, জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর সহ এই উপজেলাগুলোতে প্রকোপটা বেশি। তো আমরা প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র খুলে রেখেছি এবং আশ্রয়কেন্দ্রে মানুষগুলো আসছে। আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। সিলেটেও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলায় 1300-র বেশি গ্রাম প্লাবিত হয়ে বন্যা কবলিত অন্তত 6,75,000 মানুষ। সিলেট মহানগরের 21টি ওয়ার্ডের প্রায় 50,000 মানুষও পানিবন্দী। জেলায় মোট 627টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু লস। এরপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম লোক নাই। আবহাওয়া অফিস বলছে, উজানের পাহাড়ি ঢল আরও 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে 550 থেকে 650 মিলিমিটার পর্যন্ত এই গত 4 দিনে বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টায় এইভাবে বৃষ্টিপাত হবে। তবে 24 থেকে পরবর্তী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র বন্যা পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও 3 থেকে 4 দিন সিলেট অঞ্চলে বন্যার অবনতি হবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীর পান্থপথে উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া এসব তথ্য দেন। তিনি বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে সিলেট, সুনামগঞ্জ সহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ প্লাবন বেশি দিন স্থায়ী হবে না বলেও জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। আজকে সিলেট অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার সবগুলো মিলে প্রায় 13টা পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা ধারণা করছি যেহেতু বৃষ্টিপাতটা এখনও অব্যাহত রয়েছে, সো আগামী 2 থেকে 3 দিন এরকম অবস্থা একটা বিরাজমান থাকবে এবং বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে। কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশু সহ 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি। বুধবার মধ্যরাতে টানা বৃষ্টিতে পাহাড় ধস হয়। পরিবেশ কর্মীরা বলছেন 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। উখিয়ার বালুখালী 10 নম্বর ক্যাম্পে একই পরিবারের 4 জন মারা গেলেও প্রাণে বেঁচে যান 1 জন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। বুধবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধস ঘটে। সকালে ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও আশপাশের বসবাসরত রোহিঙ্গারা মিলে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আমার বোনের স্বামী তালই আর আমার বোনের শ্বশুর পাহাড় ধসে মারা গেছে।
বৃষ্টি দেওয়ার বাদে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে ঘরের উপর পড়েছে। ঘরে থাকা 5 জনের মধ্যে 4 জন মাটির নিচে চাপা পড়ে মারা গেছে। শুধুমাত্র মেয়েটি বেঁচে গেছে। 5 জন মানুষের তো একদম মায়া ভুয়া বাঁচা গিয়ে। পাহাড় ঝুঁকিতে থাকাদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। আবারও পাহাড় ধসের সংখ্যায় করা হচ্ছে মাইকিং। এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়দের বলেছি যে পর্যাপ্ত পরিমাণে মাইকিং এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। ক্যাম্পের পাহাড়ে 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, এমন তথ্য দিয়েছে পরিবেশ কর্মীরা। পাহাড়ে যারা এখন বাস করছে তাদেরকে পাহাড় থেকে কিভাবে একটু দূরে নিয়ে যাওয়া যায় এবং যেখানে ভূমিধসের সম্ভাবনা অনেকটা কম, সেই ব্যাপারে আমার মনে হয় কোনো উদ্যোগ গ্রহণ করার সময় হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা দিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং উপজেলা প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, তবে এখনো অফিস পাড়ায় ছুটির আমেজ কাটেনি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ধারণা করা হচ্ছে আগামী রোববার থেকে জমে উঠবে অফিসগুলো, যেহেতু এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং বুধ বৃহস্পতি অফিস খোলা থাকার পর শুক্র শনিবার সরকারি ছুটি। এদিকে দীর্ঘদিন ধরে চলা অফিসের সময়ও পরিবর্তন হয়েছে আজ। নতুন অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বেলা 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। এছাড়া ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় 3:30টা থেকে বাড়িয়ে 4টা পর্যন্ত করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 2022 সালের 15ই নভেম্বর অফিসের সময় কমানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের স্বার্থগুলো আদায়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তিস্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতির একটা বিষয় রয়েছে, যা সামাল দেয়া কেন্দ্রীয় সরকারের কাজ। সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব জানান সেতুমন্ত্রী। পরে ঈদ যাত্রা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে দুর্ঘটনা কম হয়েছে। ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত 95টি সড়ক দুর্ঘটনায় 92 জন হতাহত হয়েছেন। মোটরসাইকেল ও ইজি বাইক দুর্ঘটনা বেশি হচ্ছে এবং এজন্য মূলত বেপরোয়া ড্রাইভিংকেই দায়ী করেন ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী আরও বলেন, মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করলে ছেড়ে কথা বলবে না ঢাকা। তিস্তা সেখানে রাজ্য সরকারের একটা ওদের অনুমোদন লাগে, তো সেটা তো ভারত সরকারের বিষয়। সূচক অবস্থানে নিয়ে আসবে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের কাজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কাজের টানে রাজধানীতে ফিরছে মানুষ। তবে ঈদের তৃতীয় দিনে ট্রেন, বাস ও লঞ্চে ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ ছিল না। স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরা। তবে ফিরতি পথে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। ঈদের ছুটি শেষে পরিবার স্বজনদের সেরে কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ। ঈদের পরে প্রথম কর্মদিবসে ঢাকায় পৌঁছানো লঞ্চগুলোতে যাত্রীদের চাপ ছিল তুলনামূলক কম। অনেকেই ঈদে বাড়তি ছুটি নিয়ে অবস্থান করছেন ঢাকার বাইরে। যারা ফিরেছেন তাদের বেশিরভাগই চাকুরিজীবী। ফিরতি পথে লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল অনেক যাত্রীর। লঞ্চে আসছে, খুবই ভালো লাগছে, মনে হয় একটা আনন্দ করে আসলাম এরকম লাগে। ঈদটা খুব ভালো লাগছে। আগের দিন রওনা দিয়েছি, ঈদের পরের দিন আবার ব্যাক করলাম। তো এখন 350 টাকা বাড়াইছে, তার সাথে তো পদ্মা সেতুই ভালো আছে। 350 টাকা বাড়ির সামনে থেকে উঠবো নামবো ঢাকায়। সকালে বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী নিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছায় একাধিক ট্রেন। স্বস্তিতে থাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে গিয়ে ট্রেনে যে ভোগান্তি পোহাতে হয়, ফেরার সময় তা আর নেই। ট্রেনের কোনো বগিতেই আসনের বাইরে কোনো যাত্রী ওঠেনি। জব আছে তো, চাকরিতে ছুটি নেই আর বেশি, এর জন্য চলে আসতে হলো আর কি। পরিবারের জন্য তো অবশ্যই খারাপ লাগছে, অফিস আছে তো এই জন্য চলে আসতে হয়েছে আগে। এদিকে ঢাকার বাস টার্মিনালগুলোতে ছিল না যাত্রীদের চাপ। যাদের বুধবার কাজে যোগ দিতে হবে শুধু তারাই ফিরেছেন রাজধানীতে। মন তো খারাপ হবেই, খুব অল্প সময়ের জন্য এবার ঈদ করতে পারছি, সেই জন্য একটু মন খারাপ। অফিস চালু হয়ে গেছে, ওই জন্য অফিস তো 3 দিনের ছুটি ছিল। কাজের জন্য যোগ দিতে হবে, তাছাড়া বাসা এমনি ফাঁকা আছে, এই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসলাম।
ঈদের ছুটি শেষে শুক্র ও শনিবার ঢাকামুখী মানুষের চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য 15 বিঘা জমি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত স্থানে আগামী মাস থেকেই রাখা যাবে ট্রাক, জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চিত্র প্রদর্শনী পরিদর্শনের পর এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় তেজগাঁয়ের সড়কে দিনরাত দাঁড় করিয়ে রাখা হয় সারি সারি ট্রাক। দীর্ঘদিনের চেষ্টায় প্রয়াত মেয়র আনিসুল হকের জোরালো উদ্যোগে সড়ক থেকে ট্রাক সরানো সম্ভব হয়। তবে তার মৃত্যুর পর সড়কে আবার ফিরে আসে ট্রাক। আনিসুল হক মারা যাওয়ার পর উত্তর সিটির মেয়রের দায়িত্বে আসা আতিকুল ইসলাম একে টম অ্যান্ড জেরির খেলার সঙ্গে তুলনা করেন। আমি যখনই আসি তখনই ট্রাক সরিয়ে নেয়। আমি নিজেও বলেছি এটা টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে এখানে। আগামী মাস থেকেই নতুন জায়গায় ট্রাক রাখা যাবে। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে বহুতল ট্রাক স্ট্যান্ডের ডিজাইন করা হবে বলে জানান মেয়র আতিক। ট্রাক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি কি ধরনের ডিজাইন ওনারা চান, কারণ আমরা স্টেক হোল্ডার যারা থাকবেন তাদের জন্য ট্রাক ড্রাইভাররা কই থাকবে, ট্রাকের স্ট্যান্ড কই হবে, সব কিছু নিয়ে একটা মাল্টি প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটা আমরা করছি। হয়তো নেক্সট মাসে আমরা এইটাকে আমরা খুলে আপাতত ট্রাক রাখার জন্য একটা বন্দোবস্ত করব। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এক চিত্র প্রদর্শনী ঘুরে দেখে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, সংকট সমাধানে তেজগাঁয়ে বিটিসিএল এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 15 বিঘা জমি প্রধানমন্ত্রীর নির্দেশে বরাদ্দ দেয়া হয়েছে। কোনো সরকার প্রধান 15 বিঘা জায়গা ঢাকা শহরের মাঝখানে দিয়ে দেওয়া, এর মাধ্যমে কিন্তু এই আশেপাশের টোটাল শৃঙ্খলাটাকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। আপাতত ট্রাক রাখার জন্য একটা বন্দোবস্ত করব। এরপরে এখানে মাল্টি স্টোরেজ আন্ডারগ্রাউন্ড এবং উপরে দুটো মিলে আমাদের কিভাবে এই সকল ট্রাককে অ্যাকোমোডেশন করা যায় সেটার জন্য আমাদের সে প্ল্যানটা আমরা করছি ইনশাআল্লাহ। আতিক জানান, 1974 সালে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 বিঘা জমি দিয়েছিলেন। তারপর ট্রাকের সংখ্যা দিনে দিনে বাড়লেও বাড়তি জায়গা আর কেউ বরাদ্দ দেয়নি। বর্তমানে তেজগাঁও স্ট্যান্ডে 5800 ট্রাক রাখা হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।